ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে নিহত ৯, প্লাবিত অন্তত ২৫ গ্রাম, দুর্ভোগে পানিবন্দী মানুষ। জামালপুরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের মৃত্যুদণ্ড, নোয়াখালীতে শিশু হত্যা মামলায় আসামির ফাঁসির আদেশ। বরগুনায় বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী স্ত্রীর মৃত্যু, নড়াইলে ঘরের ওপর ট্রাক উল্টে নিহত স্কুল ছাত্রী, নেত্রকোনায় ৩ বছরের সড়কে ১৪১ প্রাণহানি। ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, ফাঁদে পড়ে নিঃস্ব বরিশালের অনেকে, থানায় জানিয়েও মিলছে না প্রতিকার। থানায় গেছিলাম, তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমি ২-৩ বার অফিসে গেছিলাম, প্রতিদিনই ওরা ওরকম পোলাপানদের আইনা মারধর করে অফিসের ভিতরে। এবং খাগড়াছড়ির পানিনছড়িতে গোলাগুলিতে নিহত ৩, আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্যের জের, ধারণা পুলিশের। সবাইকে আমন্ত্রণ স্টার বাংলায়, আমি ফারদিন খান আছি আপনাদের সঙ্গে। শিরোনামগুলো দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত সংবাদ। কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনায় নারী শিশু সহ অন্তত ৯ জন মারা গেছেন। এর মধ্যে উখিয়ায় বালুখালী, কুতুপালং ও জামশিয়া রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে প্রাণ গেছে ৮ জনের, আরেকজন মারা গেছেন জেলা শহরে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। বস্তাবন্দি করা হচ্ছে একের পর এক মরদেহ। কক্সবাজার সদর ও উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাহাড় ধসে মারা গেছেন অন্তত ৯ জন। রোববার দিবাগত রাত ১টা থেকে ৩:৩০টার মধ্যে কক্সবাজার সদরসহ উখিয়ার বালুখালী, কুতুপালং ও জামশিয়া আশ্রয় শিবিরের ৪টি স্থানে পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটে। পরে অন্তত ৯ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মানে বাইদু আসিলেন বান্ডার নেড়াত আসিলেন তো বাই সেদিন মানে উড়ি দৌড়ি আই সার দে তো আবার যখন ভাই দৌড়ি উড়ি সার দে মানে কি হাইন্দা বাঙি ফরি ও তারা মানে কি আর বাইনা আছে দুয়া বইনা আছে দুয়া তারা বেড়ার তলো ফরি মেরির তলো ফরি ৪ জন তারা মরা গিয়ে আই দরজা দরজা বাইয়ের গলিয়ার মেডিটেরি কুরিয়ারে হতে ৪ জন মারা ভাই একজন যেতে নিয়ে লাগে। পাহাড় কেটে বসতি করার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। উচিত এরকম নতাখনের জন্য আজ দুর্ঘটনা না জ্বর মানে মামলা নইয়ে তো নিজের হাইনা নিজে জায়গা সরাই বললা জায়গা ডর করি বলা বলি হাত আসিরা করা যার। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। দুটা কেন্দ্র মিলে আমরা প্রথমত 15 ক্যাম্পের কথা যদি বলি, ওখানে আমাদের হাতে উদ্ধার হয়েছে 2 জন, আর জনতা কর্তৃক 1 জন মৃত উদ্ধার, তাহলে 3 জন মৃত ব্যক্তি উদ্ধার। আর ক্যাম্পে আমাদের জানা মতে ডিএমসি মেম্বারদের তথ্য মতে ক্যাম্পে 11তে 4 জনের মৃত্যুর আমরা সংবাদ পেয়েছি। ২০১৭ সালে উখিয়া ও টেকনাফের প্রায় ৮,০০০ একর বনভূমি উজাড় করে তাতে ৩৪টি রোহিঙ্গা আশ্রয় শিবির গড়ে তোলা হয়, যেখানে বাস করা নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১৪.৫ লাখ। এর মধ্যে ভূমিধসের ঝুঁকিতে আছেন অন্তত ৮০,০০০। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে কক্সবাজারের ৫ উপজেলায় অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে, ডুবেছে বাসাবাড়ি, পথঘাট। পানি জমেছে টেকনাফ কক্সবাজার আঞ্চলিক সড়কেও, এতে ব্যাহত যান চলাচল। চরম ভোগান্তিতে রয়েছেন মানুষ। নিম্নচাপের প্রভাবে টানা ভারী বর্ষণ, তাতে ডুবেছে সড়ক, পথঘাট, বাড়িঘর। সীমাহীন দুর্ভোগে কক্সবাজারের মানুষ। ডুবেছে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়কের 3টি স্থান, জমেছে হাঁটু সমান পানি। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, বিপাকে পড়েন যাত্রী ও চালকরা। এখানে ক্ষেত খামার ছিল, সবগুলো ডুবে যাওয়ার কারণে প্রান্তিক পর্যায়ের কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্লাবিত হয়েছে কক্সবাজারের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল, এর মধ্যে কুতুবদিয়ার 10টি গ্রামের মানুষ পানিবন্দী। এছাড়া উখিয়ার 7টি, রামুর 5টি গ্রামসহ জেলা শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন, বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। প্রশাসনের হিসেবে সব মিলিয়ে অন্তত 25 গ্রামের মানুষ এখন পানিবন্দী। অতিরিক্ত বৃষ্টিও হচ্ছে, পানিগুলো যেতেও পারছে না, এই কারণে এখানে যে ক্ষেতগুলো ছিল এগুলো নষ্ট হয়ে গেছে। পানিবন্দী টেকনাফের মানুষও। উপজেলা শহরের পাশাপাশি শাহপরীর দ্বীপ, রঙ্গিখালী সহ বিভিন্ন জায়গা ডুবেছে।
এভাবে যদি আরো 1-2 দিন থাকে তাহলে ঘরবাড়ি ডুবে যাবে। এই বৃষ্টিতে প্রচুর পানি, হাঁটু পানি হয়ে যাচ্ছে, আপনি দেখতে পারবেন ঘরবাড়ির ভিতরে পানি ঢুকে যাচ্ছে। রাস্তার অতি পানি চলে যাবে, রাস্তা বাই জায়গায় গাড়ি চলাচল করি না পারে, সমস্যা মানুষের বাড়ি জায়গায় বারিশা নিয়ে এলি না পারে। গত 24 ঘন্টায় কক্সবাজারে 250 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দর্শক, বৃষ্টি জলাবদ্ধতার বিষয়ে আরও বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিবুল্লাহ। মুহিব, কথা বলবো মুহিবের সঙ্গে। মুহিব, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, বেশ কয়েকটি উপজেলা এখন পানির নিচে, এখনও কি বৃষ্টি হচ্ছে কিনা সেটি একটু জানাবেন, এবং আপনি সরেজমিনে কি পরিস্থিতি দেখছেন, পানিবন্দী এলাকাগুলোর মানুষের পরিস্থিতি জানাবেন। ফারদিন, আসলে ঝুম বৃষ্টির কারণে, ঝোড়ো বৃষ্টির কারণে মূলত কক্সবাজারে সকাল থেকেই আসলে বিভিন্ন উপজেলায় প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে, এবং সেই গ্রামগুলোর বেশিরভাগ মানুষই এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। অনেকের বাড়িঘরে হাঁটু পরিমাণ পানি গিয়েছে, সেটি আমরা দেখেছি। বিশেষ করে উখিয়া, টেকনাফ এবং চকরিয়ার দিকে এই ধরনের ঘটনা সবচেয়ে বেশি হয়েছে। পাহাড় ধসের ঘটনা আপনি হয়তো শুনছেন যে প্রায় 9 জনের প্রাণহানি আজকে হয়েছে কক্সবাজারে, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিকগুলো। মূলত রোহিঙ্গা ক্যাম্পের যে পাহাড়গুলো রয়েছে, সেই পাহাড়ের পাদদেশে অন্তত লক্ষাধিক রোহিঙ্গার বসবাস রয়েছে, সেখান থেকে মূলত এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটছে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সদর উপজেলার জিলংজা ইউনিয়নের চান্দেরপাড়া নামক এলাকায়। এখানকার যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে বাকখালী নদী কেন্দ্রিক বা নদী তীরবর্তী যে এলাকাগুলো, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা ইতিমধ্যে তলিয়ে গেছে, এবং এই এলাকা দিয়ে বয়ে যাওয়া কিন্তু যে উপসড়কগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে জোয়ারের পানি বা পাহাড়ের ঢালু থেকে নেমে আসা যেই ঢল সেখানে কিন্তু তলিয়ে গেছে, যার কারণে যানবাহন চলাচলে যেমন বিঘ্নতা ঘটছে, তেমনি স্থানীয় বাসিন্দাদেরকে আসলে স্বাভাবিকভাবে তারা চলাচলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে জোয়ারের পানির সাথে তাল মিলিয়ে নেমে আসছে কিন্তু পাহাড়ি ঢল, যার কারণে আসলে কক্সবাজার উপকূল বা নদী কেন্দ্রিক যে ঘরবাড়ি রয়েছে সেখানকার মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। ফারদিন, এই ছিল আমার কাছে সর্বশেষ কক্সবাজারে। জি মুহিব, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারের পানিবন্দী মানুষের পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন। এরই মধ্যে বান্দরবান থেকে আমাদের সহকর্মী আকাশ মার্মা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, দেখতে পাচ্ছি। আকাশ, আপনি একটু যেটি জানাবেন আমাদের, ভারী বর্ষণের কারণে বান্দরবানের নাফাখুম, আমিয়া খুম সহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রে আটকা পড়েছে কয়েকশো পর্যটক। এই পর্যটকদের ভোগান্তি সম্পর্কে একটু জানতে চাই, এবং এখন বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? যেহেতু গতকাল রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, যা এখনো চলমান রয়েছে। ভারী বৃষ্টি হচ্ছে এই আমাদের বান্দরবানের। সকাল থেকে আমরা দেখেছি যে যেসব পাহাড়ে বসবাস করছেন তারা কিন্তু ঝুঁকিতে বসবাস রয়েছেন, এবং তাদেরকে সরিয়ে নিতে কিন্তু প্রশাসন এই আশ্রয় কেন্দ্র 220টা আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, এবং এগুলো প্রস্তুত রাখা হয়েছে যাতে যারা ঝুঁকিপূর্ণ স্থানে তারা কিন্তু সেখানে আশ্রয় নিতে পারেন। আবহাওয়া যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই সকাল 6টা থেকে এই বিকাল 5টা পর্যন্ত প্রায় 135 মিলিমিটার রেকর্ড করা হয়েছে, যা গত 24 ঘন্টা থেকে প্রায় অনেকটাই এগিয়ে গেছে। বলে রাখি, বান্দরবানের ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে থানচি এবং বান্দরবান যে সড়ক যোগাযোগ রয়েছে সেখানে পাহাড় ধসে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে, এবং কাজ করতে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস কাজ করছে। একটা জানিয়ে রাখি যে বান্দরবান যে থানচি যে পর্যটক আটকা রয়েছে, সে তাদেরকে পানি না কমার আগ পর্যন্ত তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে না আসার প্রশাসন থেকে নিরুৎসাহিত করছে। এই ছিল আমার বান্দরবানের সর্বশেষ খবর। জি আকাশ, আপনাকে ধন্যবাদ বান্দরবানের পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য। উপকূলের আবহাওয়া পরিস্থিতি জানতে চাই ভোলা এবং পটুয়াখালী থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই পটুয়াখালীতে সহকর্মী আব্দুল সালাম আরিফ আমাদের জন্য অপেক্ষা করছেন, তার সঙ্গেই যুক্ত হতে চাই। আরিফ, জি আরিফ, আপনাকে দেখতে পাচ্ছি। দিনভর তো আবহাওয়া পরিস্থিতি জানালেন, এখন ভোগান্তির কি পরিস্থিতি দেখছেন? ফারদিন, আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিন থেকে পটুয়াখালী সহ পুরো দক্ষিণ উপকূলই কিন্তু
বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যার ফলে সাগর এবং নদী দুটি উত্তাল রয়েছে। বিশেষ করে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় সেখানে মাছ ধরার ট্রলার এবং নৌকাগুলো কিন্তু নিরাপদ আশ্রয় বিভিন্ন বন্দরগুলোতে অবস্থান নিয়েছে। এবং এখানকার যে পরিস্থিতি সেটা হচ্ছে যে, যদি বলি যে বন্দরগুলোতে যেমন নৌকাগুলো নিরাপদ আশ্রয় নিয়েছে, পাশাপাশি পটুয়াখালী শহরেও কিন্তু এই বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। এছাড়া পটুয়াখালীর বিভিন্ন বিচ্ছিন্ন দ্বীপ এবং উপকূল এর যে চরগুলো রয়েছে সেসব জায়গাতেও কিন্তু কিছুটা জায়গায় পানি ঢুকেছে। কারণ এখন পরিস্থিতি যে বলি যে স্বাভাবিকের থেকে কিন্তু নদীতে জোয়ারের পানির প্রভাব বেশি, উচ্চতা বেশি, সেক্ষেত্রে অনেক জায়গায় বেড়িবাঁধ না থাকার কারণে সেই সব জায়গা কিন্তু প্লাবিত হয়েছে। পটুয়াখালীর গত 24 ঘন্টায় প্রায় 66 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া পটুয়াখালীর বিভিন্ন যে হাট বাজারগুলো রয়েছে এবং বিভিন্ন এলাকাগুলোতে রয়েছে সেসব এলাকায় কিন্তু মানুষের উপস্থিতি কম, যে কারণে খেটে খাওয়া মানুষের কিন্তু ভোগান্তির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া। সব মিলিয়ে পটুয়াখালী উপকূলের পরিস্থিতিটা এমন। জি আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আদিল হোসেন তপু আমাদের সঙ্গে ছিলেন, তবে আমাদের সঙ্গে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছেন আদিল হোসেন তপুর সঙ্গে, যিনি ভোলা অবস্থান করছিলেন। আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে পরবর্তী সংবাদে চলে যেতে চাই। জামালপুরে বাড়ছে নদী ভাঙনের তীব্রতা, বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলের ক্ষেত। এতে আতঙ্কে নদী পাড়ের মানুষ। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙনে ঘরের দোরগোড়ায় চলে এসেছে নদী, তাই শেষ সম্বল বসতভিটা রক্ষার চেষ্টায় ইসলামপুরের ডেবরাই প্যাচ এলাকার খয়রাত হোসেন। কমছে না আতঙ্ক। আমরা বাড়ি ঘর সব টান দিছি, ঘরের উপরে চাল নামাইছি, নামানি পরে এখন কি হবো আল্লাহ জানে। বউ বেটি পোলাবার নাই, নাতিনি এখন কই যাবো। জামালপুরে যমুনা, জিঞ্জিরাম, 10 আনি সহ সব নদ নদীতে পানি বাড়ছে, তার সাথে দেখা দিয়েছে ভাঙন। ইসলামপুরের ডেবরাই প্যাচ, বক্সিগঞ্জের কুতুবের চর ও বাঙালপাড়া এবং দেওয়ানগঞ্জের চর ডাকাতিয়া পাড়ায় ভাঙনের মাত্রা বেশি। বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। নদী ভাঙ্গি মনে করো 4-5 ভাঙ্গার দিয়ে আমরা এই দেশে আসছি। আমরা কোথায় থাকবো এখন, আমরা গরিব মানুষ। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছেন অনেকেই। অভিযোগ, নদী শাসনের দাবি থাকলেও তা রয়ে গেছে উপেক্ষিত। আমাদের অবশিষ্ট এই পাঁচ ভিটেটুকু ছিল, এটুকু চলে যাচ্ছে। আমরা অনেকবার সরকারি অধিদপ্তরের কাছে গেছি, কোনো কাজ হয় নাই। সবাই ভোট দেয়, এমপি দেয়, চেয়ারম্যান দেয়, মেম্বার দেয়, আনফান্ডা কেউ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা ইতিমধ্যে ভাঙন ঝুঁকিপূর্ণ অনেকাংশে জরুরি প্রতিরক্ষা কাজের মাধ্যমে সেগুলা প্রোটেকশন দিয়েছে এবং কিছু জায়গায় আমাদের কাজ চলমান রয়েছে। বিভিন্ন জায়গায় প্রয়োজন অনুযায়ী আমরা তাৎক্ষণিকভাবে জরুরি প্রতিরক্ষা কাজের মাধ্যমে ঝুঁকিপূর্ণ স্থাপনাসমূহ প্রোটেকশনের চেষ্টা করছি। স্থানীয়দের দাবি, গেল এক সপ্তাহে বিলীন হয়েছে অর্ধশত ঘরবাড়ি, সাথে অনেকের ফসলি জমিও চলে গেছে নদীগর্ভে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 7 আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অন্যদিকে নোয়াখালীতে শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় ফাঁসির আদেশ হয়েছে আসামির। আর খাগড়াছড়িতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে শাহিন আলম। গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের 407 দিন পর কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় অভিযুক্তদের। একে একে নেওয়া হয় এজলাসে। দুপুর 3টার দিকে রায় ঘোষণা করেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক। মৃত্যুদণ্ডের রায় দেন 7 আসামিকে। অভিযোগ, 2025 সালের 25 মে রাতে বক্সিগঞ্জের নীলক্ষা এলাকায় এক গৃহবধূকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ করেন রাশেদুর রহমান পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া সহ 7 জন। নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল 1 আসামিদের দোষী সাব্যস্ত করে 7 জনকে প্রত্যেকে মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করা হয়। আসামি ইদ্রিস তাকে বেকসুর খালেস প্রদান করা হয়। এদিকে নোয়াখালীর চাটখিলে 5 বছরের শিশু আসমা আক্তারকে ধর্ষণ এবং হত্যা মামলায় আসামি শাহাদাতের ফাঁসি রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে 1 লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে তাকে। 2022 সালের 24শে মার্চ শিশু আসমা আক্তারকে ধর্ষণ এবং হত্যার পর লাশ সেফটি ট্যাঙ্কে লুকিয়ে রাখে সে। অপরাধের ধরন, অপরাধের মানসিকতা এবং অপরাধের যে এক্সিকিউশন, এটা খুবই ব্যতিক্রম। তো এক্ষেত্রে আমি মনে করি আমাদের মাননীয় বিজ্ঞ আদালত এটা যে শাস্তি প্রদান করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এই সাজাটা
মানে যথাযথ হয়েছে। রায় ইসলামের পর দিয়ে আজকে আলহামদুলিল্লাহ রায়টা হয়েছে মৃত্যুদণ্ড, এতে আমরা এলাকাবাসী মিলে সকলেই আলহামদুলিল্লাহ খুশি, আমরা সন্তুষ্ট। তবে আমার একটা দাবি, আমি চাই সে দ্রুত ফাঁসি হোক। পাশাপাশি খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনার 11 মাস 14 দিন পর রায় ঘোষণা করেন আদালত। অভিযুক্ত শাহিনের ফাঁসির আদেশ দেন বিচারক শায়েলা শারমিন। অন্যদিকে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। বরগুনায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী স্ত্রী মারা গেছেন, আহত হয়েছে মেয়ে আরিফা। স্বাভাবিকভাবেই পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। একটি দুর্ঘটনা, একসাথে হারিয়েছেন বাবা মাকে। আহাজারি থামছে না মেয়ে আরিফার, শোকস্তব্ধ স্বজনরাও। কারেন্ট শর্ট করছে নাকি জানি না, এরপর চেক করে লইছে, আমি আর আমার আম্মু দৌড়তেছে, গাড়ি ধরছি, আমাকে ধরে পেয়েছে, এরপর আমি কিছু করতে পারি না। বরগুনার সদরের ফুলঢলুয়া এলাকা। সকালে অটোরিকশার চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মোহাম্মদ বেল্লাল। স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন স্ত্রী কমলাও। বাবা মাকে উদ্ধারের চেষ্টা করার সময় আহত হন মেয়ে। বৃষ্টির পানিতে আপনার চার্জার কারেন্ট হয়ে গেছে, সে আর বুঝতে পারে না, ওই যে ধরছে ওই ধরনের কারণ। পরে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আহতদের উদ্ধার করেন। তাদের নেওয়া হয় বরগুনা জেনারেল হাসপাতালে। সেখানে বেল্লাল ও কমলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পেশেন্টের আমরা এক্সামিন করে দেখলাম যে দে আর মডারেট। পরে আমরা ইসিজি করে কনফার্ম হলাম যে আসলে মারা গেছে। হিস্ট্রি দিচ্ছেন তারা যে বিদ্যুতায়িত বা ইলেকট্রোকশন। থানাতে আপনাকে ইনফর্ম করতে হবে, থানাকে ইনফর্ম করেছি। এখন থানা যদি মনে করে বা পুলিশ যদি অন্য কোনো এনকোয়ারি করে অন্য কোনো কাহিনী পায়, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের কাছে আসছে বটে। বেল্লাল ও কমলা দম্পতির আরও এক ছেলে রয়েছে। বাবা মা হারা হলেন 2 সন্তান। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। নড়াইলে পাথরবাহী ট্রাক ঘরের ওপর উল্টে পড়ায় প্রাণ গেছে এক স্কুল ছাত্রীর, আহত হয়েছে ছোট বোন। রোববার মধ্যরাতে লোহাগড়া উপজেলার নলদি গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানিয়েছে চালক নিয়ন্ত্রণ হারালে পাথর বোঝাই একটি ট্রাক হাফিজুল মোল্লার ঘরের ওপর উল্টে পড়ে। সে সময় পাথরের নিচে চাপা পড়েন ঘুমন্ত 2 মেয়ে। পরে স্থানীয়রা আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে বড় মেয়ে শামীমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। নেত্রকোনায় কোনোভাবেই থামছে না সড়ক দুর্ঘটনা, দীর্ঘ হচ্ছে প্রাণহানির তালিকা। জেলা পুলিশের তথ্য অনুযায়ী গত 3.5 বছরে জেলার বিভিন্ন সড়কে 164টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 141 জন, আহত আর 136। সংশ্লিষ্টদের মতে ফিটনেসবিহীন যান, অদক্ষ ও মাদকাসক্ত চালক এবং যাত্রীদের অসচেতনতায় বাড়ছে এই দুর্ঘটনা। দুর্ঘটনার এই চিত্র নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের 40 বাইপাসের। চলতি বছরের 31 মে এই সড়কেই বাস চাপায় প্রাণ হারান একই পরিবারের মা ও 2 মেয়ে। শুধু এই একটি দুর্ঘটনা নয়, কয়েকদিন আগেই মে মাসের 2 তারিখেও পূর্বধলা উপজেলার ইলাশপুর এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝরে যায় 2 প্রাণ, আহত হন বেশ কয়েকজন। ঢাকা যাইতেছিল, ঢাকা গিয়া 22 বছর গিয়া অ্যাক্সিডেন্ট হইল। অ্যাক্সিডেন্টে 3 জন মারা গেছে, আরেকজন মৃত্যু সজ্জা আছে হসপিটালে। আমার ভাই যাইতে লইছিলে, যাওয়ার অবস্থা আমার ভাই অ্যাক্সিডেন্ট হইয়া আমার 2 ভাই ছেড়ে আর আমার ভাই বউ মারা গেছে। পুলিশের পরিসংখ্যান বলছে 2023 সালে নেত্রকোনায় 27টি দুর্ঘটনায় প্রাণ হারান 57 জন। 2024 সালে দুর্ঘটনার আগের বছরের 3 গুণ 88টি, নিহতের সংখ্যা 34। পরের বছর 2025 সালে 33টি দুর্ঘটনায় প্রাণ যায় 35 জনের এবং সবশেষ 2026 সালে এখন পর্যন্ত 16টি দুর্ঘটনায় নিহত হন 15 জন। সড়ক দুর্ঘটনায় এমন মৃত্যুর মিছিলে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তাদের মতে চালক ত্রুটিপূর্ণ যানবাহন এবং অসচেতনতাই এসব মৃত্যুর অন্যতম কারণ। এই হাইওয়ে রোডে যে অটো চলে, হরেন দিলে সরে না, কিছু কিছু ড্রাইভার আছে না হরেন দিতেছি সরবো না, সাফাই দেয়। আইন কানুন মানা হচ্ছে না। দ্বিতীয়ত প্রশিক্ষিত জনবলের অভাব, ড্রাইভার বা হেল্পার তারা প্রশিক্ষিত না, বিধায়ী
দুর্ঘটনা বেশি হচ্ছে। তবে সড়ক দুর্ঘটনা কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ। আমরা চেষ্টা করছি আমাদের এন্ড থেকে এই ট্রাফিক জ্যাম প্রোন যে এলাকাগুলো আছে, যেখানে অ্যাক্সিডেন্ট হয় বেশি, এই জায়গাগুলোতে আমাদের পুলিশি ডেভেলপমেন্ট একটু বাড়িয়ে দেওয়া। সংশ্লিষ্টরা মনে করছেন সড়ক দুর্ঘটনা কমাতে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি চালক যাত্রীদের সচেতনতা জরুরি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন সমুদ্রে এক ধরনের নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকাগুলোতে পানিবন্দী অনেক মানুষ। এর আগে আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন জেলার পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করছিলাম। এই পর্যায়ে ভোলা থেকে আদিল হোসেন তপু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ভোলার পরিস্থিতি সম্পর্কে জানাতে। তপু, নিম্নচাপের প্রভাবে ভোলার আবহাওয়া পরিস্থিতি কেমন? যেহেতু ভোলা একটি পানিবন্দী অঞ্চল, সেখানে ভোগান্তির পরিস্থিতি কেমন? ফারদিন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু উপকূলীয় জেলা ভোলাও কিন্তু গত দুদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো কখনো ভারী বৃষ্টিও হচ্ছে, আবার কখনো কিন্তু রোদ্রে দেখা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমি আছি ভোলার এই মুহূর্তে ভোলার সদরের শিবপুর ইউনিয়নে। এই জায়গাটিতে যদি আপনাকে দেখাই, এটি একটি নদী শিকুষ্টি এলাকা। এই নিম্নচাপের প্রভাবে নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, ফলে এই শিবপুরের এই পয়েন্টটিতে কিন্তু ভাঙন ঝুঁকির মধ্যে রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে ভোলা সদরের একমাত্র শহররক্ষা বাঁধ এই শিবপুর পয়েন্ট, যেটি পানি বৃদ্ধির কারণে কিন্তু শিবপুরে এই পয়েন্টটিতে প্রায় 10 থেকে 15 সেন্টিমিটারের মতো ঝুঁকির মধ্যে রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছেন এই ঝুঁকি নিরসন করার জন্য তারা পর্যাপ্ত পরিমাণ জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা রেখেছেন যদি কোথাও কোনো ধরনের ছুটে যায়। অন্যদিকে চরাঞ্চলের কথা যদি বলি, যে চরাঞ্চলগুলো পানি বৃদ্ধির কারণে কিন্তু সেসব জায়গায় প্লাবিত হয়, বিশেষ করে ঢালচর, মদনপুর থেকে শুরু করে রাজাপুরের বেশ কিছু পয়েন্ট, এছাড়াও মনপুরাও বেশ কিছু ইউনিয়ন রয়েছে, কলাতুলি, সেসব জায়গায় কিন্তু পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এসব জায়গায় সমস্যার মধ্যে পড়ে। আমরা একটু স্থানীয়দের সাথে একটু কথা বলতে চাই। এই যে নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে আপনাদের এই পয়েন্টে কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমাদের এখানে নদীর পানি বাড়ার সাথে সাথে আমাদের এখানে মানুষ আতঙ্কিত আছে, যে কোনো মুহূর্তে আমাদের বেড়িবাঁধ ছুটে যেতে পারে। আর যদি বেড়িবাঁধ ছুটে যায় তাহলে প্রায় 20 লক্ষ মানুষের এখানে দুর্ভোগ হবে। ইদানিং গতকালকে রাত্রেও প্রায় বাতাসের কারণে আমাদের মা বোনরা রাত্রে ঘুমাতে পারে নাই। নদীর গর্জনে তারা সবাই আপনার ওই যে সাইক্লোন সেন্টারে সবাই সেখানে অবস্থান করছে। খুব ভয়াবহ অবস্থার ভিতরে এখন আমরা এই মুহূর্তে আছি। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা শুনছিলাম এখানকার স্থানীয় কথা যে নদীর যে গর্জন, সেই গর্জনের পানি যদি বৃদ্ধি পায় তাহলে এই ধরনের ঝুঁকির মধ্যে বাড়তে পারে। অন্যদিকে যদি বলি নৌপথের কথা, এই মুহূর্তে ভোলা লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি পয়েন্টে, আলেকজান্ডার, হাতিয়া থেকে শুরু করে বেশ কিছু পয়েন্টে কিন্তু নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে এই সিগন্যালের কারণে। যদি সিগন্যাল বাড়ে তাহলে এটি আরও বৃদ্ধি পাবে এই লঞ্চ চলাচল বন্ধ। তবে ঢাকা ইলিশা রুটে লঞ্চ চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, সেখানেও সিগন্যাল বাড়লে সেই রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছিলাম, আবহাওয়া অফিস বলেছেন গত 24 ঘন্টায় 31 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাত এটি আরও 2-1 দিন হয়তো পড়তে পারে। বিশেষ করে ভোলার মৎস্য অফিসের সাথে কথা বলেছিলাম, এই সময় উপকূলে কিন্তু জেলেরা সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকে। কেন, এখন ইলিশের মৌসুম, সেই ক্ষেত্রে জেলেরা ঝুঁকির মধ্যে রয়েছে। সেসব যারা সাগরে রয়েছেন তাদেরকে দ্রুত নদীর কিলে এসে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য বলেছেন। সব মিলিয়ে পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। ভোলা শহরে কোনো ধরনের সমস্যা হয়নি। চরাঞ্চলে হয়তো পানি কিছুটা বৃদ্ধি পাচ্ছে এবং সেটি আবার জোয়ার যখন ভাটা হয় তখন এটি কমে যাচ্ছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত ভোলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফারদিন, এই ছিল ভোলা সদর থেকে। জি, তবু আপনি ভোগান্তি সম্পর্কে জানাচ্ছিলেন এবং সব মিলিয়ে এখন পরিস্থিতি স্বাভাবিক আপনি বলছেন। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জামালপুরে বাড়ছে নদী ভাঙনের তীব্রতা, বিলীন হচ্ছে জামালপুরের যেই নদী ভাঙন, সেটি আপনারা ইতিমধ্যে জেনেছেন। পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি। বরিশালে চাকরি দেওয়ার নামে সরকারি লোগো দিয়ে সামাজিক মাধ্যমে প্রতারণার ফাঁদ, এতে নিঃস্ব হচ্ছেন অনেক তরুণ। থানায় অভিযোগ করে প্রতিকার না পাওয়ায় অভিযোগও উঠেছে। জবাবে পুলিশ বলছে সুনির্দিষ্ট প্রমাণের অভাবে ব্যবস্থা নিতে পারছেন না তারা। সৈয়দ মেহেদি হাসান রিপোর্ট করেছেন। আপনি কি টিউশন খুঁজছেন? ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করতেই যদি বড় ধরনের চাকরির অফার পেয়ে যান, আর সেখানে সামান্য কিছু জামানত দিয়ে যদি জুটে যায় সরকারি চাকরি, তাহলে কি উপেক্ষা করবেন?
চাকরির খোঁজে ফেসবুকে চোখ রাখেন অনেকেই। ভালো বেতন, সরকারি চাকরির বিজ্ঞাপনে আবেদনও করেন অনেকে। ধরতে পারেন না সামনে পাতা প্রতারণার ফাঁদ। এমনই এক তরুণ জিসান ফেসবুকে সরকারি চাকরির বিজ্ঞাপন দেখে ভোলা থেকে যান ঢাকায়। ইন্টারভিউয়ের পর চাকরি নিশ্চিত জানিয়ে জামানত হিসেবে নেওয়া হয় 12,000 টাকা। পরে দেয়া হয় শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা কর্মীর নিয়োগপত্র। তারা আমার কাছ থেকে টাকা নিয়ে আমার সাথে প্রতারণা করেছে। আমি এটা পুলিশকেও জানাইছি, 999 কল দিয়ে, থানায় গেছিলাম, তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমি 2-3 বার অফিসে গেছিলাম, প্রতিদিনই তোরা ওরকম পোলাবান্ধব আইনা মারধর করে অফিসের ভিতরে। বিএম কলেজের এই শিক্ষার্থীও পড়েছেন একই ফাঁদে। পেমেন্ট করার পরে আমাকে বলছিল যে 1 সপ্তাহ সময় নিতে আছে তারা পরীক্ষার জন্য, কিন্তু আমি ওয়েট করতে আসি, কোনো আসলে মেসেজও পাই না যে কবে চাকরি দেবে, কি চাকরি দেবে। পরে ওদের একটা নাম্বার দেওয়া ছিল, ওই নাম্বারে ফোন করছিলাম, কিন্তু ওই নাম্বারে ফোন দিয়ে আসলে কোনো লাভ হয় নাই। দেশে ইন্টারনেট ব্যবহারকারী 13 কোটিরও বেশি। বাড়ছে অনলাইন ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ। এর সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে সাইবার প্রতারণা। বিশেষজ্ঞরা বলছেন সচেতনতার অভাব ও আইনি জটিলতার সুযোগ নিচ্ছে প্রতারক চক্র। অনলাইনটাকে যাতে A to Z মানে একেবারে শুরু থেকে মধ্যবয়স্কী থেকে এবং তরুণ প্রজন্ম যাতে অনলাইনটাকে বিশ্বাস করে এবং অনলাইনে তারা যাতে প্রতারণার শিকার না হয়, এর জন্য সরকার যদি পুরোপুরিভাবে আমাদেরকে সচেতনতা করে, বিভিন্নভাবে প্রচারণা চালায়, আমার মনে হয় যেমন বৈদেশিক মুদ্রা আমরা নিয়ে আসতে পারবো, সেই পাশাপাশি নিজেদের দেশের অর্থ এবং নিজের অর্থ খুব আমাদের কাছে সেফলি সিকিউরভাবে রাখতে পারবো। পুলিশ বলছে সুনির্দিষ্ট প্রমাণের অভাবে কঠিন হয়ে পড়ছে অপরাধী ধরা। তবে সক্রিয় আছে তাদের সাইবার সিকিউরিটি ইউনিট। প্রতারক যে কত শ্রেণীর আছে এটা নিত্য নতুন পলিসি তারা গ্রহণ করে। কখনো মোবাইলের বিকাশের মাধ্যমে নেয়, কখনো সোনা দ্বিগুণ করে দেয়, কখনো চাকরির নামে ভুয়া সার্কুলার দেয়। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা তো প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। বরিশালে সাইবার ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন 536টি। এর মধ্যে উচ্চ আদালতের নির্দেশে কার্যক্রম স্থগিত 10টির। সৈয়দ মেহেদি হাসান, স্টার নিউজ, বরিশাল। কিশোরগঞ্জের নিকলিতে 4 বছরে অর্ধেকও হয়নি 98 মিটারের একটি সেতুর কাজ। এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে পুরনো সেতু সংযোগ সড়ক। এতে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন 2 পাড়ের মানুষ। পুরনো সেতু ঝুঁকিপূর্ণ, তাই হাওর অধ্যুষিত নিকলির ঘোড়াউতরা নদীতে গড়ে উঠছে নতুন অবকাঠামো। তবে কাজ শুরুর 4 বছর পার হলেও শেষ হয়নি অর্ধেকও। কার্যাদেশ অনুযায়ী 2022-23 অর্থবছরে শুরু হয় সেতুটির কাজ। যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান MM বিল্ডার্স ও মমিনুল হক। কথা ছিল চলতি বছরের জুনে তা শেষ হবে, তবে সেটা হয়নি। দফায় দফায় বেড়েছে সময়, বেড়েছে ব্যয়ও। তবুও কাজের এমন অগ্রগতিতে হতাশ স্থানীয়রা। যারা গাড়ি গুড়ি চালাইতেছে এরারও ভোগান্তি, কৃষকেরও ভোগান্তি। এলাকাবাসী হিসেবে আমরা চাই এটা যত তাড়াতাড়ি করা যায়। ব্রিজ না হতে মানে আমাদের যাতায়াত বা গাড়ি ঘোড়া মানে হেপার থেকে মানে দানা না বা এই বাড়ি যানমাল মানে কোনো কিছু মানে আসতে পারে না। পুরনো সেতুর সংযোগ সড়ক ভেঙে ফেলা হয়েছে। কয়েক মাস ধরেই বন্ধ সরাসরি যোগাযোগ। এতে চরম ভোগান্তিতে স্থানীয়রা। অনেকটা ঘুরে নদী পথে অনেক পেরেশানি হতে হয়, ভোগান্তি হয়। সেক্ষেত্রে আমরা মনে করি এটা যত দ্রুত হবে তত আমাদের জন্য ভালো হবে। সরকারের কাছে আবেদন যে আপনারা এই বিষয়টা একটু তদন্ত করেন, তদন্ত করে দেখেন যে কি যে মানে কার জন্য লেট হচ্ছে, কেন এত সময় নিচ্ছে। LGEDর দাবি ভূমি অধিগ্রহণ সহ বিভিন্ন জটিলতায় পিছিয়েছে কাজ। সার্বিক অগ্রগতি 45 ভাগ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাকি কাজ শেষ করার আশা কর্মকর্তাদের। এবং বর্তমানে কাজের গতি প্রায় 45%। আশা করি ডিসেম্বরের মধ্যে কাজটা সমাপ্ত করতে পারবো যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে। শুরুতে প্রকল্পটির ব্যয় ছিল প্রায় 24 কোটি টাকা, পরে 2 দফায় বেড়েছে আরও 6 কোটি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। লক্ষ্মীপুরের রামগঞ্জে বেহাল সড়কে ভোগান্তি। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত হচ্ছেন যানবাহন চালক আর ব্যবসায়ীরা। যদিও দ্রুত এই সংস্কার কাজ শুরুর আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। রামগঞ্জ হাজীগঞ্জ আঞ্চলিক সড়ক দীর্ঘদিন ধরেই এমন বেহাল চিত্র, ভরা খানাখন্দকে। অথচ এই সড়ক ধরেই রামগঞ্জবাসীকে যেতে হয় হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি অফিসে। কিন্তু ভাঙাচুরা থাকায় দুর্ভোগ দুর্ঘটনা নিত্যসঙ্গী।
দুর্ভোগে যাত্রী এবং স্থানীয়রা। রামগঞ্জ থেকে সোনাপুর রোডটা এত নাজেহাল অবস্থা, এটা অনেক দিন থেকেই এই অবস্থা। জলবদ্ধতা আটকে থাকে বা ঝড় বৃষ্টির সমস্যা, চলাফেরা তো অনেক ডিস্টার্ব হইতেছে, পাশাপাশি আমরা অনেক কষ্ট ভোগ করতেছি। আমাদের রাস্তাটা ঠিক করে দেন, আমরা যেন স্কুলে নিয়মিত যেতে পারি। প্লিজ আমাদের রাস্তাটা ঠিক করে দেন, আমাদের এখান থেকে যেতে অনেক কষ্ট হয়। বেহাল সড়কের কারণে ক্ষতির মুখে ব্যবসায়ীরা, ক্ষতিগ্রস্ত হচ্ছেন যানবাহন চালকরাও। রাস্তার এত দুরবস্থা, এখানে হসপিটালে রোগীরা আসা যাওয়া করতে পারে না এবং ব্যবসায়ীদের যে পণ্যগুলা লোড আনলোড হয় এখানে ব্যাপক ব্যাঘাত ঘটছে। অবশ্যই তো সমস্যা হয়ে যাচ্ছে, রাস্তার অবস্থা দেখতেছেন না, আমাদের তো বলার কোনো ভাষা নাই। যে আমাদের গাড়ি ফাঁসি যাইতে আছে, আমাদের গাড়ি মনে করেন ডাবি যায়, 1 নম্বর গিয়ার লাগাই মনে করেন টান দিলেও গাড়ি ক্লাস প্লেট জ্বলি যায়। উভয় দিকে খুবই খারাপ, কোনোভাবে রাস্তাতে চলাচল করা যায় না। প্রতিনিয়ত দীর্ঘ যন্ত্রটা শিকার হওয়া লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা শুধু রাস্তায় গাড়ি আটকে যায়। যাওয়া আসার পর কষ্ট করে ঘুরে ওই দিক দিয়ে গেছি, আমাদের সমস্যার কারণে ভিতরে ঢুকতে পারেনি, এই জন্য এইখান দিয়ে যাইতে হয়। এখন তো একই অবস্থা, এই যে বাচ্চা নিয়ে বসে রয়েছে। সড়ক বিভাগের দাবি, ঠিকাদার সংকটে সময়মতো প্রকল্প বাস্তবায়ন শুরু করা যায়নি, তবে শিগগিরই কাজ দৃশ্যমান হওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। তো বর্তমানে যে অংশগুলো বেশি খারাপ সেখানে রিজিট পেমেন্টের কাজ চলমান আছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন হবে বলে আশা করি। এতে করে জনসাধারণের যে দুর্ভোগ সেটা অনেকাংশে লাঘব হবে। 13 কোটি 54 লাখ টাকা ব্যয়ে 8.5 কিলোমিটার সড়কটি সংস্কার করা হবে। আন্নাজমুস সাকিব, স্টার নিউজ, লক্ষ্মীপুর। যশোর থেকে প্রভাতী ট্রেন চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে চলে এই কর্মসূচি। এতে বক্তারা অভিযোগে বলেছেন, পদ্মা সেতু রেল লিংক চালু হলেও তার সুফল মিলছে না। দুপুরে ট্রেনটি সকাল থেকে চালুর দাবি জানিয়েছেন বক্তারা। দাবির বাস্তবায়ন না হলে রেল অবরোধ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা। সীমান্ত নিরাপত্তা জোরদার ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে নীলফামারীতে বিজিবির নতুন বর্ডার আউটপোস্ট বা বিওপি উদ্বোধন করা হয়েছে। দুপুরে ডিমলার ঝাড়ু সিংহেশ্বর এলাকায় এই বিওপির উদ্বোধন করেন বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ASM নাসের। বিজিবি জানিয়েছে, রংপুর ব্যাটালিয়নের আওতাধীন কালীগঞ্জ ও থানারহাট বিওপির মধ্যবর্তী শূন্যরেখা এলাকায় চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে নতুন বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া 51 বিজিবির আওতাধীন প্রায় 130 কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার হবে। উদ্বোধন শেষে নতুন বিওপি প্রাঙ্গণে চারা রোপণ করেন কর্মকর্তারা। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে আজকের এই উদ্বোধনকৃত ঝাড় সিংহাসনটি বিওপিটি স্থাপন করা হয়েছে। এই বিওপিটি স্থাপনের ফলে বিজিবির অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং 51 বিজিবির সদস্যরা আরও সর্বোচ্চ নিষ্ঠা, সততা এবং পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করে যেতে পারবে। গণভোটের রায় বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে জুলাই পদযাত্রার প্রথম দিনে গাজীপুরের কালীগঞ্জে কর্মসূচিতে যোগ দিয়েছেন এনসিপি নেতারা। সেখানে বক্তব্য রাখছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এই যে বাজেট দিয়েছে, এই বাজেটে আমরা এমন কিছু দেখি নাই তারা বিদ্যুতের সমস্যার সমাধান করতে হবে। ফলে অবশ্যই ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে, মানুষের নিয়ন্ত্রণে অধীন আনতে হবে। এছাড়া সারা দেশে আইনের বেহাল দশা। আপনারা জানেন যে কয়েকদিন আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার নিজের দলের এমপি বলেছিলেন মাদক কারবারির সূতিকাগার হচ্ছে সেই কক্সবাজার থেকে। মাদক বন্ধ করতে পারে না, সে সারা দেশের মাদক কিভাবে বন্ধ করবে? সে সারা দেশের আইন শৃঙ্খলা কিভাবে ঠিক করবে? ফলে এই যে কালীগঞ্জে মাদক কারবারি আছে কি নাই? আছে। প্রত্যেকটা জেলায় উপজেলায় মাদক কারবারি দিয়ে ভরপুর হয়েছে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, কক্সবাজারে মাদক বন্ধ করুন এবং সারা বাংলাদেশের সকল জায়গায় মাদক কারবারি বন্ধ করুন এবং দেশের আইন শৃঙ্খলা নিশ্চিত করুন। এবং প্রিয় কালীগঞ্জবাসী, আমাদের ভাই শরীফ ওসমান হাদি জীবন দিয়েছিল আজাদির জন্য, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য। কিন্তু আমরা দেখছি সীমান্তে
সাধারণ বাংলাদেশিদেরকে হত্যা করছে বিএসএফ খুনি বাহিনী। আমরা দেখছি সীমান্তে পুশিন হচ্ছে এবং এই সরকার যে নিজেদেরকে জাতীয়তাবাদী সরকার বলে, জাতীয়তাবাদের নামে ব্যবসা করে, সে সীমান্ত হত্যা বন্ধ করতে পারছে না, সে পুশিন বন্ধ করতে পারছে না। ফলে আমরা বলবো সীমান্ত হত্যা বন্ধ করুন, জাতীয়তাবাদের নামে ব্যবসা বন্ধ করুন এবং বাংলাদেশের সীমান্তকে সুরক্ষা দিন। প্রিয় কালীগঞ্জবাসী, জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল আপনার আমার অংশগ্রহণের ফলে। এখন জুলাই গণ অভ্যুত্থানের পরে নতুন নতুন নেতা তৈরি হয়েছে, নতুন নতুন নেতৃত্ব আসছে। শিলং থেকে, লন্ডন থেকে নেতৃত্ব দেওয়া হয়েছিল না। দর্শক, এই ছিল স্টার বাংলার আয়োজনে। এবার চলে যাচ্ছি স্টার চট্টগ্রামে, মিথিলা আঞ্জুম সেখানে আছেন। ধন্যবাদ ফারদিন। আমন্ত্রণ স্টার চট্টগ্রামের সাথে আছি আমি মিথিলা আঞ্জুম। হে রক্তাক্ত পাহাড়, অস্ত্রের ঝনঝনানিতে এবার প্রাণ গেল ৩ জনের। স্থানীয়রা জানান নিহতরা সন্তু লার্মার নেতৃত্বাধীন পার্বত্য সংগঠন জেএসএস এর সদস্য ছিলেন। তবে সম্প্রতি দল থেকে পদত্যাগ করেন তারা। এই ঘটনার পর থেকে আতঙ্ক বেড়েছে পার্বত্যাঞ্চলে, বিরাজ করছে থমথমে পরিবেশ। হত্যার রহস্য ও নিহতদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। খাগড়াছড়ির দুর্গম পানছড়ির মধুমঙ্গল পাড়া, সড়কের পাশে গুলিবিদ্ধ ৩ যুবকের নিথর দেহ। সোমবার দুপুর 12টা স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই 3 যুবক। পথে আগেই ওত পেতে ছিল সন্ত্রাসীরা। নিশানার মধ্যে আসতেই চালানো হয় গুলি। ঘটনাস্থলেই প্রাণ হারান 3 জন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। চলছে রহস্য উদ্ঘাটনের কাজ। ঘটনার পর মধুমঙ্গল পাড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ রাখা হয়েছে দোকানপাট, জনশূন্য বাজার, রাস্তাঘাট। স্থানীয়রা জানান নিহতরা সন্তু লার্মার নেতৃত্বাধীন পার্বত্য সংগঠন জেএসএস এর সদস্য ছিলেন। তবে সম্প্রতি দল ছেড়ে স্বাভাবিক জীবনযাপনে ফেরেন তারা। এ ঘটনায় আবারও সামনে এসেছে পার্বত্য সংগঠনগুলোর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অস্থিরতার বিষয়টি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে 3 জন নিহতের বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তার হোসেন। আক্তার, কারা হামলা চালিয়েছে, নিহতদের পরিচয় কি জানতে পেরেছে পুলিশ? নিহত হওয়ার যে বিষয়টি নিয়ে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এখানে আসলে সকালে দুপুর নাগাদ যে 4টি সংগঠন এখানে পাহাড় রয়েছে এবং এখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু এই ঘটনায় যারা নিহত হয়েছে তাদের পরিচয় এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ, সেই পানছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সে 3 জনের লাশ শোতাল করেছে এবং তারা পানছড়িতে নিয়ে এসেছে এবং পরপরে কিন্তু তাদেরকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে, এমনটাই জানিয়েছে পানছড়ির যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন ওসি ফেরদৌস ওয়াহিদ। তিনি এমনটাই জানিয়েছেন, পাশাপাশি বলেছেন যে এই যে নিহত যেই 3 জন তাদের পরিচয় কিন্তু তারা শনাক্তের যে চেষ্টাটি তারা করে যাচ্ছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। মিথিলা। ধন্যবাদ আক্তার। বর্ষা এলে মৃত্যুপুরীতে পরিণত হয় কক্সবাজার ও পার্বত্যাঞ্চল। থামছেই না পাহাড় ধসে প্রাণহানি। প্রশাসনের হিসেবে গত 1 দশকে মারা গেছে অন্তত 259 জন। পাহাড় উজাড় করে বসতি, ঝুঁকিপূর্ণভাবে বসবাস সহ নানা কারণেই ঘটছে দুর্ঘটনা। ভারী বর্ষণে এক রাতেই কক্সবাজারে 4 জায়গায় পাহাড় ধস। প্রাণ গেছে নারী, শিশুসহ অন্তত 9 জনের। এর মধ্যে 3টি দুর্ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পে। 2017 সালে উখিয়া ও টেকনাফে প্রায় 8000 একর বনভূমি উজাড় করে 34টি রোহিঙ্গা ক্যাম্প গড়ে তোলা হয়। বর্তমানে এসব ক্যাম্পে বসবাস করছে 14 লাখেরও বেশি রোহিঙ্গা। প্রশাসনের তথ্য মতে এর মধ্যে লক্ষাধিক আছে ভূমিধসের ঝুঁকিতে। আর গত 1 বছরে জেলায় পাহাড় ধসে
13 জন মারা গেছে, নতুন করে যুক্ত হলো আরও 9 জন। আমাদের সচেতনতা কার্যক্রম কন্টিনিউ চলমান রয়েছে। আমরা ইতিপূর্বেও এটা যেহেতু মনসুন ছিল, সচেতন করছি যদি অতি ভারী বর্ষণ হয়, টানা বর্ষণ হয়, যেন শেল্টারে দ্রুত চলে যায়। 2017 সালে রাঙামাটিতে পাহাড় ধসে 120 জনের প্রাণ যায়। পরের বছর মারা যান 11 জন। তারপর আর প্রাণহানি না ঘটলেও পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে অনেকেই। আমরা পাহাড়ে থাকি, আমরা হচ্ছে অসহায়। অসহায় বলতে না আমরা দামি জায়গা কিনতে পারি আর না দামি বাসা ভাড়া নিতে পারি। আমরা এখানে পাহাড়ে নইলে কোথায় থাকবো? আমরা দিনে খাইতে মানুষ। বান্দরবানে 1 দশকে পাহাড় ধসে প্রাণ গেছে শতাধিক মানুষের। খাগড়াছড়িতে মারা গেছে অন্তত 7 জন। প্রশাসন বলছে, নির্বিচারে পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসবাসের কারণে থামছে না দুর্ঘটনা, প্রাণহানি। যদিও ঝুঁকিপূর্ণ বসতিদের সরে যেতে মাইকিংও চলছে। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ। গায়েব হয়ে যাচ্ছে আস্ত কন্টেইনার, তাও আবার পণ্য বোঝাই। কঠোর নিরাপত্তা আর নজরদারি এড়িয়ে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে এইসব কন্টেইনার। সম্প্রতি বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের মধ্যে চিঠি চালাচালিতে বিষয়টি সামনে আসে। এতে দেখা যায় বিভিন্ন সময়ে কাস্টমসের জব্দ 250টি কন্টেইনারের কোনো খোঁজ মিলছে না বন্দরে। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। গেল বছরের শুরুতে কাস্টমসের ই নিলামে 85 লাখ টাকা দর হাঁকিয়ে 27 টন ইন্ডিগো ফেব্রিক্সের 478টি রোল কিনেন শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা। ভ্যাট ট্যাক্স বাবদ সরকারি কোষাগারে 1 কোটি 6 লাখ টাকার বেশি পরিশোধ করলেও বন্দরে পণ্য বুঝে নিতে গেলে খোঁজ মেলেনি কন্টেইনারটির। পরে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের যৌথ তদন্তেও বন্দর ইয়ার্ডে কন্টেইনারটি পাওয়া যায়নি। যখন আমাকে টাকা জমা দেওয়ার জন্য চিঠি ইস্যু করা হয়েছে, আমি টাকা জমা দিছি। টাকা জমা দিয়ে বন্দরের চার্জ সব জমা দেওয়ার পর যখন আমরা মাল ডেলিভারির জন্য গেছি, তখন ওনারা আর আমাদেরকে কন্টেইনার দিতে পারেন। একইভাবে গেল বছরের 31 মে প্রায় 41.5 লাখ টাকার প্রায় 11 টন ওজনের 456 রোল ফেব্রিক্স কিনেন তপন সিংহ। কিন্তু জুলাইয়ের 7 তারিখ পণ্য নিতে গেলে তিনিও পাননি কন্টেইনারটি। গাড়ি প্রবেশ করালাম ডেলিভারির জন্য, ওরা কন্টেইনার কিপ ডাউন করতে পারতেছে না। তো জিজ্ঞেস করেন কোথাও আছে, কোথাও মিসিং হচ্ছে, আপনারা ওয়েট করেন। সারাদিন ওয়েট করার পর রাতের 10টার সময় আমাদের ক্লিয়ারেন্স দিলে আমাদের ইয়ার্ডে এই কন্টেইনারটি নাই। স্টার নিউজের হাতে আসা কাস্টমসের তথ্য বলছে 2021 থেকে 24 পর্যন্ত চোরাচালান ও রাজস্ব ফাঁকি সন্দেহে কাস্টমসের জব্দ করা 250টি কন্টেইনারের কোনো হদিশ দিতে পারছে না বন্দর কর্তৃপক্ষ। গেল 9 মাসে এ বিষয়ে 4 বার চিঠি দিলেও সাড়া পায়নি চট্টগ্রাম কাস্টমস। কন্টেইনারগুলো যে জায়গায় থাকার কথা, তার যে অবস্থান, সেই অবস্থানে আমাদের এয়ার কর্মকর্তারা যখন খুঁজে না পেয়েছে, তখনই আমরা এই চিঠি দিয়েছি বন্দরকে। বন্দর এখন পর্যন্ত কোনো উত্তর দেয়নি, তবে আমরা আশা করছি খুব দ্রুতই উত্তর পেয়ে যাব। এদিকে দায়িত্ব অবহেলা ও নিখোঁজ শাহ আমানত ট্রেডিংয়ের কন্টেইনারটির জন্য 1 কোটি 6 লাখ টাকার বেশি পরিশোধের জন্য বন্দরকে চিঠি দিয়েছে কাস্টমস, কিন্তু নির্বাক বন্দর। পোর্টের থেকে কন্টেইনার আগেও মিসিং হয়েছে, কিন্তু আগে মানুষ জানতো না। আমাদের দেশে ম্যানুয়াল যেগুলো হয়, ম্যানুয়ালের কারণে ডকুমেন্ট কপি করে, ফরজারি করে, কাউন্টারফেট করে, এবং এটা একটা সিন্ডিকেট কাজ করে। এই সিন্ডিকেটের ভিতরে অনেক সংশ্লিষ্টতা আছে। সেই সিন্ডিকেটটাও আমরা তদন্ত করেছি, আমরা বিভিন্ন সংস্থার হেল্প নিয়েছি। এদিকে গেল বছরের অক্টোবর ও এই বছরের মার্চে 2টি পণ্যভর্তি কন্টেইনার ভুয়া কাগজপত্র জমা দিয়ে বন্দর থেকে বের করে নেওয়ার অভিযোগ আছে, যার মধ্যে গত বছরের কন্টেইনারটি পুলিশ উদ্ধার করলেও তাতে পণ্য পাওয়া যায়নি। ডিজিটাল ট্র্যাকিং আর সিসিটিভির কড়া নিরাপত্তা এড়িয়ে বন্দর থেকে একের পর এক কন্টেইনার বাতাসে মিলিয়ে যাওয়ার ঘটনা শুধু চুরি বা জালিয়াতি নয়, এটি বন্দরের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে। বারবার কন্টেইনার এভাবে হারিয়ে যাওয়ার ঘটনা বন্দর কতদিন এড়িয়ে যাবে, সেটি এখন দেখার বিষয়। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। দেশে শিল্প খাতে গ্যাস সংকট উত্তরাধিকার সূত্রে পেয়েছে সরকার। রাতারাতি এর উৎপাদন বাড়ানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন। ক্রাশ প্রোগ্রাম নিয়ে কিভাবে দ্রুত উৎপাদন বাড়ানো যায় তা নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, আমদানি করে এই সংকট পূরণ সম্ভব নয়। এ সময় জাহাজ ভাঙা শিল্প নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ যেন জাহাজ ভাঙা শিল্পে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারে, সেজন্য কাজ করছে সরকার। এই শিল্পে পরিবেশ দূষণ, শ্রমিকদের নিরাপত্তা ও কাজের পরিবেশ আগের চেয়ে অনেক পাল্টেছে।
তবে বৈশ্বিক চাহিদা অনুযায়ী এই শিল্প পরিচালনায় গ্রিন সার্টিফিকেট নিতে হবে উদ্যোক্তাদের। জ্বালানির ব্যাপারটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এটা সমাধানটা এত সহজ না, কারণ আমরা যে পরিমাণ গ্যাস ব্যবহার করি এখন প্রায় 1600 MMCFD আমাদের শর্টেজ থাকে। ইচ্ছা করলেও এটা নাটকীয়ভাবে বৃদ্ধি করা যাবে না, কারণ যে দুইটা FSRU আছে তার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। বান্দরবানে সড়ক নির্মাণে নানা অনিয়মের অভিযোগ স্থানীয়দের। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার হচ্ছে, মানা হচ্ছে না নির্মাণ বিধি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা দিচ্ছেন দায়সারা জবাব। জেলার 2 উপজেলায় প্রায় 10 কোটি টাকা ব্যয়ে চলছে LGEDর সড়ক নির্মাণ কাজ। এই চিত্র বান্দরবানের থানচি থেকে বলিপাড়ার 3 কিলোমিটার সড়ক নির্মাণের। সরে গেছে মাটি, নির্মাণ শেষের আগেই ধসে পড়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও যেনতেনভাবে কাজের অভিযোগ স্থানীয়দের। প্রায় একই চিত্র রুমা রোয়াংছড়ি অভ্যন্তরীণ সংযোগ সড়ক থেকে পাইন্দু হেডম্যান পাড়া পর্যন্ত 1.5 কিলোমিটার সড়ক নির্মাণেও বালির পরিবর্তে দেয়া হচ্ছে পাহাড়ের মাটি ও ব্যবহার হচ্ছে নিম্নমানের ইটের খোয়া। এছাড়াও রিটার্নিং ও ব্রিক ওয়াল নির্মাণে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইট, বালি ও সিমেন্ট। এতে সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। এরা কাজ করছে ওয়ালের মধ্যে, পারাবাসী কেউ জানে না। রাত্রে এসে এরা লোকজন নিয়ে রাতের মধ্যে ঢালা দিচ্ছে মাটি সহ। এটা এখানে বালু দেওয়ার কথা ছিল, বালু দেয় নাই। আশেপাশ থেকে মাটি কেটে ঢালাই করা হচ্ছে। সরকারি লস হবে আর কি। সরকারি যেগুলো টাকা দিছে ওগুলো যদি ঠিক মতো কাজ না করে তাহলে সরকারি লস হবে। আমি অনেকবার LGEDর মাধ্যমে অবগত করেছি, তারপরে কোনো পদক্ষেপ নিয়ে নেয়। বান্দরবানের দুর্গম এলাকায় টেকসই সড়ক নির্মাণে প্রতি বছর সরকার বরাদ্দ দিচ্ছে কোটি কোটি টাকা। তবে ব্যাপক অনিয়মে সুফল মিলছে কম। এ বিষয়ে ঠিকাদারের কাছে জানতে চাইলে অভিযোগ এড়িয়ে যান। লোক দেখানো হামগরিয়ার লাভ নেই, নাকি টিমের পর টিম আইয়ার চেক করে, ফাঁকিবাজির কোনো সুযোগ নেই, কোনো অপশনও নেই। অনিয়ম নিয়ে প্রশ্ন করা হলে ঠিকাদারের পক্ষ নেন LGEDর এই প্রকৌশলী, দেন দায়সারা জবাব। এটা যদি বিজনেস করে যায়, চলে গেলে এখানে উঠে যাবে, ঠিক আছে? তো এটা তো করবে আবার। আমাদের তো 1 বছর পর্যন্ত দিবে, লাইবিলিটি পিরিয়ড আছে, তো এর মধ্যে তারা ঠিক করে দিবে, ঠিক আছে? ঠিক করেছে। 2024-25 ও 26 অর্থ বছরে থানচি বলিপাড়া সড়কের 3 কিলোমিটারে প্রায় 7 কোটি ও রোয়াংছড়ি অভ্যন্তরীণ সংযোগ সড়ক থেকে পাইন্দু হেডম্যান পাড়া পর্যন্ত 3 কোটি টাকার 1.5 কিলোমিটার সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে। কাজটি পেয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান পরমা এন্টারপ্রাইজ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এই ছিল স্টার চট্টগ্রামে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।